মাই ডিয়ার স্টুডেন্টস, আমি গত ক্লাসে তোমাদের একাদশ সেমিস্টারের একটি গল্প, ইংরেজি গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এই গল্পটি শুরু করেছিলাম। তো আমার প্রথম ক্লাসে আমি সেদিনকে বিস্তারিত আলোচনা করেছিলাম গল্পের উৎস এবং গল্পের লেখক আর কে নারায়ণকে নিয়ে। আগের ক্লাসে আমাদের পড়ানো হয়েছিল প্রথম দুটি স্ট্যান্জা। আমরা তৃতীয় স্ট্যান্জা থেকে আজ পড়ানো শুরু করব। তার আগে আমি গল্পটি একটি সংক্ষেপে বলে দিই। অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে জ্যোতিষী বা গণৎকার। এই গল্পে আমরা দেখতে পাবো রাস্তায় বসা এক ছদ্ম গণৎকারকে, যার ভাগ্য গণনা সম্পর্কে বিন্দুমাত্র কোনো জ্ঞান বা শিক্ষাগত যোগ্যতা নেই, কিন্তু সে তার ঠাটবাট এবং অন্যান্য আনুষাঙ্গিক বিষয় দিয়ে বেশ ভালোই তার খদ্দেরদের আকর্ষণ করে। এবং এই যে সে তার খদ্দেরদের ভাগ্য বিচার করে, তার জন্য সে তার সাধারণ জ্ঞান, তাৎক্ষণিক বুদ্ধি ও প্রখর পর্যবেক্ষণ শক্তি প্রয়োগ করে। এবং এই প্রখর পর্যবেক্ষণ শক্তি এই জ্যোতিষীর বা গণৎকারের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ইত্যাদি গুণাবলীর কারণে সে মানুষের ভাগ্য বিচার সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলি বলে, তাতে তার খদ্দেররা যথেষ্টই সন্তুষ্ট এবং প্রভাবিত হয়। তো এই গণৎকার একসময় কিন্তু গণৎকার ছিল না, তার হবারও ইচ্ছে ছিল না। একটি গ্রামে সে বাস করত। গ্রামে একজনকে সে খুন করার চেষ্টা করে পালিয়ে আসে গ্রাম ছেড়ে প্রাণের ভয়ে, এবং শহরে এসে সে জ্যোতিষী সেজে রাস্তার ধারে বসে মানুষের ভাগ্য বিচার করা শুরু করে এবং রোজগার শুরু করে। তো প্রথম দুটো প্যারায় আমরা যা দেখেছিলাম, আজকে তারপর থেকে আমরা পড়বো থার্ড প্যারা থেকে। তো জ্যোতিষী রাস্তার ধারে বসে তার ব্যবসা চালিয়ে যাচ্ছেন এবং সেটা ভালো মতোই চলছে। আজ দেখো বলছি, পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম। অ্যাট্রাক্টেড মানে কি? আকর্ষিত হওয়া। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস আর ডালিয়া স্টকস। কসমস, কসমস হচ্ছে সূর্যমুখী গোত্রীয় এক ধরনের 5 পাতার ফুল, আর ডালিয়া হচ্ছে এক ধরনের সিজনাল ফ্লাওয়ার। তো ঠিক কসমস এবং ডালিয়া ফুলের বৃন্তে মৌমাছিরা যেমন আকৃষ্ট হয়, ঠিক তেমনি ভাবেই জ্যোতিষীর প্রতিও পথ চলতি মানুষও ভীষণ রকম ভাবে আকৃষ্ট হয়। He sat under the boughs of a spreading tamarind tree which flanked a path running through the town hall park. He অর্থাৎ এখানে সেই গণৎকার অর্থাৎ জ্যোতিষীর কথা বলা হয়েছে। সে বসে, জ্যোতিষী বসে কোথায় না? আন্ডার দ্য বাউস অফ এ স্প্রেডিং ট্যামারিন্ড ট্রি, অর্থাৎ ডালপালা মেলে দাঁড়িয়ে থাকা একটি প্রকাণ্ড তেঁতুল গাছের নিচে সে বসে। হুইচ ফ্ল্যাঙ্ক, ফ্ল্যাঙ্ক মানে কি? পার্শ্বে অবস্থিত, কোনো কিছুর পাশে অবস্থিত। তো হুইচ ফ্ল্যাঙ্ক এ পথ, অর্থাৎ তার পাশে অবস্থিত একটা রাস্তা, রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, যেটা টাউন হল পার্কের মধ্য দিয়ে বেরিয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি টাউন হল পার্কের মধ্য দিয়ে বেরিয়ে গেছে এমন একটি রাস্তা, সেই রাস্তার পাশে অবস্থিত একটি প্রকাণ্ড তেঁতুল গাছ, যে গাছটি তার ডালপালা মেলে দাঁড়িয়ে রয়েছে, ঠিক তারই নিচে জ্যোতিষী প্রত্যেকদিন বসে। এরপর বলা হয়েছে, দেখো, ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ। এই জায়গাটা রিমার্কেবল মানে কি? উল্লেখযোগ্য। ইন মেনি ওয়েজ মানে বিভিন্ন দিক থেকে।
তো ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, অর্থাৎ বিভিন্ন দিক থেকে এই জায়গাটা উল্লেখযোগ্য। কিরকম না, এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট, অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত এই রাস্তার উপর দিয়ে ক্রমবর্ধমান জনতা সর্বদা যাতায়াত করত। বুঝেছো? এই যে রাস্তা, একটা সরু রাস্তা, সেই রাস্তাটা সোজা চলে গেছে টাউন হল পার্কের মধ্য দিয়ে। টাউন হল পার্ক হচ্ছে এই শহরেরই একটি গুরুত্বপূর্ণ জায়গা। সেই টাউন হল পার্কের মধ্য দিয়ে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তারই এক পাশে একটা প্রকাণ্ড তেঁতুল গাছ ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। ঠিক সেই গাছটির নিচে জ্যোতিষী বসে, এবং এই জায়গাটি লেখক বলেছেন বিভিন্ন কারণে উল্লেখযোগ্য। মূলত সকাল থেকে রাত পর্যন্ত এই রাস্তা দিয়ে ক্রমবর্ধমান মানুষের ভিড়, ঠিক আছে, লক্ষ্য করা যায়। অর্থাৎ ক্রমবর্ধমান জনতা এই রাস্তা দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত যাতায়াত করত, এই সরু রাস্তা দিয়ে। ক্লিয়ার? A variety of trades and occupations were represented all along its way. অর্থাৎ এই সারাটা রাস্তার পাশ জুড়ে কি দেখা যেত না, বিভিন্ন ব্যবসা এবং পেশার মানুষরা তাদের ব্যবসা এবং পেশার পসরা সাজিয়ে বসত। A variety of trades and occupations were represented all along its way. অর্থাৎ এই পথটা, সারাটা পথ জুড়ে দেখা যেত বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য এবং পেশার লোক, যারা তাদের সেই পসরা সাজিয়ে বসত। কেমন? কোন কোন পেশার লোক, কোন কোন ব্যবসাদাররা এখানে বসত? দেখো, বলা হয়েছে মেডিসিন সেলার্স, ওষুধ বিক্রেতা। ওষুধ বিক্রেতা বলতে কিন্তু এখানে ওই আয়ুর্বেদিক ওষুধ, ওই শেকড় বাকড় পাতা, এই সমস্ত। তো মেডিসিন সেলার্স, ওষুধ বিক্রেতা। সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার, স্টোলেন মানে চুরি করা, হার্ডওয়্যার মানে হচ্ছে লোহা লক্কর। চুরি করা লোহা লক্কর অ্যান্ড জাঙ্ক, জাঙ্ক মানে হচ্ছে যেটাকে চলতি বাংলায় বলে কাঁচড়া, কম দামি জিনিসপত্র। ম্যাজিশিয়ানস মানে জাদুকর। অ্যান্ড অ্যাবাভ অল, এবং সর্বোপরি, অ্যান্ড অকশনার মানে একজন নিলামকারী, অফ চিপ ক্লোথ মানে সস্তা দামের জামা কাপড়ের। বোঝা গেছে? তাহলে আমরা দেখলাম এই রাস্তায় জ্যোতিষী ছাড়াও আরো কারা কারা বসে এই ব্যবসা বাণিজ্য চালাতো। আরেকবার বলছি, দেখো, মেডিসিন সেলার্স, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, ম্যাজিশিয়ানস, অ্যান্ড অ্যাবাভ অল, অ্যান্ড অকশনার অফ চিপ ক্লোথ। এই রাস্তায় ব্যবসা করতে দেখা যেত ওষুধ বিক্রেতাদের, চুরি করা লোহা লক্কর বিক্রেতাদের, কম দামি জিনিস বিক্রেতাদের, জাদুকর, এবং সর্বোপরি ছিল একজন নিলামকারী যে সস্তায় জামা কাপড় বিক্রি করত। হু ক্রিয়েটেড মানে যারা সৃষ্টি করত। এই যে এত রকম ব্যবসাদারের কথা এখানে বললাম, তাদেরকে এখানে বলা হয়েছে হু, যারা। হু ক্রিয়েটেড মানে যারা সৃষ্টি করত, এনাফ মানে যথেষ্ট পরিমাণে, ডিন মানে হই হট্টগোল, হই হল্লা। তো যারা এই ব্যবসাদাররা যথেষ্ট পরিমাণে হই হট্টগোল সৃষ্টি করত, অল ডে মানে সারাটা দিন ধরে, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, পুরো শহরকে আকর্ষণ করার জন্য। তাহলে পুরো শহরকে আকর্ষণ করার জন্য এই সমস্ত ব্যবসাদারেরা সারা দিন ধরে হই হল্লা করত। ক্লিয়ার? এরপর দেখো, নেক্সট টু হিম ইন ভসিফেরাসনেস, একটি নতুন শব্দ তোমরা শুনতে পেলে, ভসিফেরাসনেস। ভসিফেরাসনেস মানে কি? চিৎকার করা, গলার আওয়াজ বাড়ানো। তাহলে বলছে নেক্সট টু হিম ইন ভসিফেরাসনেস, অর্থাৎ এই ব্যবসাদারদের পাশাপাশি চিৎকারের দিক থেকে কার নাম উল্লেখ করতে হয় না? কেম এ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ড নাটস। ভেন্ডার মানে হচ্ছে বিক্রেতা, ফ্রাইড মানে ভাজা, গ্রাউন্ড নাটস মানে চিনে বাদাম, অর্থাৎ চিনে বাদাম ভাজা বিক্রেতা। অর্থাৎ আমরা দেখলাম নেক্সট টু হিম ইন ভসিফেরাসনেস কেম এ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ড নাটস,
অর্থাৎ চিৎকার চেঁচামেচির দিক থেকে তারপরেই যার নাম উল্লেখ করতে হয় সে হচ্ছে একজন চিনে বাদাম ভাজা বিক্রেতা, who gave his ware a fancy name each day। অর্থাৎ যে তার ওয়্যার মানে পণ্য বলতে এখানে সেই চিনে বাদাম ভাজার স্তূপ তোমরা দেখে থাকবে বিভিন্ন মেলা প্রাঙ্গণে, বাজারে এই বাদাম ভাজাওয়ালাদের দেখা যায় যারা বাদাম স্তূপ করে এক জায়গায় রেখে সেই বাদাম তারা বিক্রি করছে। তো এই বাদাম ভাজা বিক্রেতা who gave his ware a fancy name each day, অর্থাৎ এই বাদাম ভাজা বিক্রেতা তার এই পণ্যের এক এক দিন এক একটা শৌখিন নাম দিত। তার এই পণ্য বলতে এখানে ওই চিনে বাদাম ভাজার যে স্তূপ, সেই স্তূপটাকে এখানে পণ্য বলা হয়েছে। অর্থাৎ তার সেই পণ্যের প্রত্যেক দিন এক একটা নতুন নতুন শৌখিন নাম দিত। কেমন না, কলিং ইট বম্বে আইসক্রিম ওয়ান ডে, হয়তো একদিন সে বলতো বম্বে আইসক্রিম, অ্যান্ড অন নেক্সট ডে দিল্লি আমন্ড, পরের দিন আবার হয়তো বলতো দিল্লির আমন্ড, অ্যান্ড অন থার্ড রাজাস ডেলিকেসি। আবার তৃতীয় দিন সে চিৎকার করতেই বলে রাজার ভোগ, রাজার ভোগ, রাজার ভোগ। যেমন ধরো ফেরিওয়ালারা বা যারা রাস্তার ধারে বসে ব্যবসা বাণিজ্য করে, সেকালে তো তাদের বিজ্ঞাপনের কোনো ব্যাপার ছিল না, অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপার ছিল না। তারা নিজেরাই তাদের পণ্যের বিজ্ঞাপন দিত, তারা নিজেরাই ক্রেতাদের আকর্ষণ করে বিভিন্ন সুরে তারা তাদের পণ্যের প্রচার করত, খদ্দেরদের আকর্ষণ করত। এরপর তোমাদের যখন একটি কবিতা আছে ব্যাঙ্গেল সেলার্স পড়াবো, সেখানেও দেখবে একদল চুড়িওয়ালা মন্দিরের মেলা প্রাঙ্গণে চুড়ির বোঝা নিয়ে গান গাইতে গাইতে তাদের চুড়ি প্রচার করে চলেছে। তো এক্স্যাক্টলি এখানেও তাই, এই বাদাম ভাজাওয়ালা তার খদ্দেরদের আকর্ষণ করার জন্য তার পণ্যটিকে এক এক দিন এক একটি শৌখিন নাম দিত। কোনোদিন বলতো দিল্লির আমন্ড, কোনোদিন বলতো কি বম্বে আইসক্রিম, কোনোদিন বলতো রাজার ভোগ, অ্যান্ড সো অন, এবং আরো কত কি বলতো, অ্যান্ড সো ফর্থ, অর্থাৎ এইরকম সব আরো কত কি বলতো। অ্যান্ড পিপল ফ্লক টু হিম, আর মানুষ তার কাছে ভিড় জমাতো। বুঝেছ, মানুষ তার কাছে ভিড় জমাতো। A considerable portion of this crowd dallied before the astrologer too। অবশ্যই a considerable portion মানে একটি উল্লেখযোগ্য অংশ of this crowd, অর্থাৎ এই জনতার, এই মানুষের একটা উল্লেখযোগ্য অংশ dallied মানে কি হালকা চালে ঘোরাফেরা করা, ঘুরঘুর করা। তাহলে এই জনতার একটা উল্লেখযোগ্য অংশ ঘুরঘুর করতো কার কাছে? এই জ্যোতিষীর কাছে। The astrologer transacted his business by the light of a flare which crackled and smoked up above the groundnut heap nearby। এবং সেই জ্যোতিষী ট্রানজাক্টেড মানে চালাতো, চালিয়ে যেত। এখানে কি চালাতো না, হিজ বিজনেস, তার ব্যবসা। অর্থাৎ এই জ্যোতিষী তার ব্যবসা চালিয়ে যেত বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার, অর্থাৎ একটা মশালের আগুনে। মশাল বলো বা লণ্ঠন বলো, সেই মশাল বা লণ্ঠন থেকে ঠিকরে আসা আলোতে তার ব্যবসা চালাতো। যে মশাল থেকে দাও দাও করে জ্বলতো আগুন, ধোঁয়া বেরোতো, আর ক্র্যাকল মানে একটা চটচট করে শব্দ হতো। ঠিক আছে, সেইটা কার কাছে থাকতো না, অ্যাবাভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই। ওই যে চীনা বাদামের স্তূপ রয়েছে চীনা বাদাম ভাজা বিক্রেতার সামনে, সেই চীনা বাদামের স্তূপের কাছে রাখা একটি মশাল থেকে যে দাও দাও করে আগুন জ্বলতো এবং চটচট করে শব্দ বেরোতো এবং ধোঁয়া উঠতো, সেই আগুনের আলোয় জ্যোতিষী তার ব্যবসার কাজটি চালাতো। বোঝা গেল? এরপর দেখো, half the enchantment of this place was due to the fact that it did not have the benefit of municipal lighting। বলেছে half the enchantment, enchantment বলতে এখানে আকর্ষণ, আকর্ষণের কথা বলা হয়েছে। বলছে এই যে জায়গাটার যে আকর্ষণ, তার অর্ধেক কারণ ছিল কি না, due to the fact that it did not have the benefit of municipal lighting, অর্থাৎ এখানে পৌরসভার আলোর ব্যবস্থা
বা আলোর সুযোগ কিন্তু এখানে ছিল না। অর্থাৎ এখান থেকে পৌরসভা থেকে কোনো স্ট্রিট লাইট বা কোনো রকম আলোর ব্যবস্থা করা ছিল না। সন্ধ্যের পর রাস্তাটা অলমোস্ট অন্ধকারই থাকতো। এই যারা ফুটে বসে ব্যবসা করছে তারা যে বিভিন্ন রকম আলো নিয়ে আসতো, সেই আলোতেই যেটুকু আলো হতো। তো সেটাই বলা হয়েছে যে half the enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting। অর্থাৎ এই জায়গাটির আকর্ষণের অর্ধেক কারণ ছিল যে এই জায়গায় কোনো পৌরসভার আলোক ব্যবস্থা ছিল না। The place was lit up by shop lights। অর্থাৎ এই জায়গাটা আলোকিত হয়ে থাকতো দোকানদারদের আলোয়। One or two had hissing gas lights। এবার কার কাছে কেমন আলো থাকতো সেটা এখানে বলা হয়েছে। একই রকম আলো কিন্তু সব দোকানদারের কাছে থাকতো না। One or two had hissing gas lights। দু একজনের কাছে থাকতো হিস হিস শব্দ করা গ্যাসের বাতি। Some had naked flares stuck on poles। কারো কাছে থাকতো খোলা মশাল, যেটা কোনো খুঁটিতে আটকে দেওয়া হতো। Some were lit up by old cycle lamps। আর কারো দোকান আলোকিত করার জন্য সে নিয়ে আসতো পুরনো সাইকেলের, দেখবে আগেকার দিনে সাইকেল লাইট, সাইকেলের বাতি। And one or two, আর দু একজন, like the astrologer, এই জ্যোতিষীর মতো আরো দু একজন, managed without lights of their own। এই জ্যোতিষীর মতো আরো দু একজন ছিল যারা অন্যের আলোতে নিজের কাজটা সেরে ফেলত। এই যে দেখো এখানে বিচিত্র রকম আলোর সমাহার। কিরকম না, কারো কাছে হিস শব্দ করা গ্যাস লাইট, কারো কাছে লণ্ঠন, কারো কাছে মশাল, কারো কাছে পুরনো সাইকেলে বাতি। এই যে বিচিত্র রকম আলো, এই আলোটাকে, এই আলোর যে এখানে যে প্রতিফলন ঘটতো বা বিচিত্র রকম আলো এসে এই জায়গায় পড়তো, এই জায়গাটিকে লেখক কিভাবে বর্ণনা করেছেন। It was a bewildering crisscross of light rays and moving shadows। It was a bewildering মানে হচ্ছে গোলক ধাঁধা। ক্রিসক্রস মানে আড়াআড়ি ভাবে পড়ে, এরকম ভাবে। তাহলে লাইট মানে আলো, রেজ মানে হচ্ছে আলোর রেখা, আর মুভিং শ্যাডোজ মানে চলন্ত ছায়া। তো এই জায়গাটিকে বলা হয়েছে এটা ছিল আড়াআড়ি ভাবে হালকা আলোর রেখা ও চলমান ছায়ার যেন একটা গোলক ধাঁধা। মানে জায়গাটাই যেন কেমন একটা গোলক ধাঁধা মনে হতো। এত বিচিত্র রকম আলো, কোনো উজ্জ্বল আলো নয়, এই এত রকমের আলো, হিজিং গ্যাস লাইট, ঠিক আছে, মশালের আলো, সাইকেল বাতির আলো এবং বিভিন্ন রকমের যে আলো এখানে এসে পড়তো, সেই তার মধ্যে এত মানুষজন রাস্তা দিয়ে যাতায়াত করছে, কোনো বিদ্যুৎ ব্যবস্থা নেই। সেই ব্যাপারটাকে এখানে বলা হয়েছে, একটা সুন্দর ছবি তুলে ধরেছেন লেখক কি না, ইট ওয়াজ এ bewildering crisscross of light rays and moving shadows। এটা ছিল আড়াআড়ি ভাবে হালকা আলোর রেখা ও চলমান ছায়ার একটা গোলক ধাঁধা। জায়গায় যেন একটা গোলক ধাঁধা সৃষ্টি হতো, আলো আধারি একটা পরিবেশ। বুঝেছো? This suited the astrologer very well। তো এই যে পরিবেশটা, আলো আধারি পরিবেশ, লেখক বলেছেন এই পরিবেশটা আমাদের জ্যোতিষীর পক্ষে বেশ মানানসই হয়েছিল। কেন মানানসই হয়েছিল তোমরা বুঝতেই পারছো যারা আমার প্রথম ক্লাস পড়েছো। কারণ এই জ্যোতিষী তো ভণ্ড জ্যোতিষী সেজে বসেছে। সে তো আর জ্যোতিষী নয়, সে একজন খুনি। সে সর্বদাই চেষ্টা করবে নিজেকে আড়াল করতে। তাই বলা হয়েছে এই যে আলো আর ছায়ার এই যে একটা গোলক ধাঁধাপূর্ণ পরিবেশ, এই পরিবেশটা জ্যোতিষীর পক্ষে বেশ মানানসই হয়েছিল। ফর সিম্পল রিজন, তার কারণটা খুব সহজ। ঠিক, that he had not in the least intended to be an astrologer when he began life। অর্থাৎ এই জ্যোতিষী তার জীবন যখন শুরু করে তখন তার বিন্দু মাত্র কিন্তু গণৎকার হবার ইচ্ছে ছিল না। And he knew
no more of what was going to happen to others than he knew what was going to happen to himself next minute. কারণ পরের মিনিটে তার নিজের জীবনেই কি হবে সে জানতো না, তাহলে আর সে অন্যের জীবন সম্বন্ধে কি বলবে? He was as much a stranger to the stars as were his innocent customers. ঠিক যেমন তার সহজ সরল খদ্দেররা নক্ষত্র, তারা ইত্যাদি ব্যাপারে অনভিজ্ঞ ছিল, ঠিক তেমনই সেও কিন্তু নক্ষত্রের ব্যাপারে অনভিজ্ঞ ছিল। Yet he said things which pleased and astonished everyone. অর্থাৎ তা সত্ত্বেও সে যা বলতো তা প্রত্যেককেই বিস্মিত করত এবং সন্তুষ্ট, খুশি করত। That was more a matter of study, practice and shrewd guesswork. তাহলে বুঝতে পারছো, কোনো অভিজ্ঞতা নেই, কোনো পড়াশোনা নেই, তা সত্ত্বেও এই মানুষটি কি করে ভাগ্য বিচার করতো এবং মানুষকে সন্তুষ্ট করতো? না, বলা হয়েছে ইট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি। এটা হচ্ছে একটা পর্যবেক্ষণ শক্তি, প্র্যাকটিস মানে অনুশীলন, অ্যান্ড শ্রুড গেস ওয়ার্ক অর্থাৎ বুদ্ধিমত্ত অনুমানের ব্যাপার। অর্থাৎ এই জ্যোতিষীর মধ্যে পর্যবেক্ষণ শক্তি, অনুশীলন এবং বুদ্ধিদীপ্ত অনুমান শক্তি ছিল প্রখর। এই কারণেই সে এতটা সফল হয়েছিল। All the same, it was as much an honest man's labor as any other. অর্থাৎ অন্যান্য সৎ পেশার মানুষদের মতনই এটাও ছিল একটা কাজ। And he deserved the wages he carried home at the end of the day. এবং দিনের শেষে সে যে পারিশ্রমিকটা বাড়ি নিয়ে আসতো সেটা যোগ্য ছিল সে। বোঝা গেল? তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্ত। বাকি পড়া আমার নেক্সট ক্লাসে।